আচ্ছা, বিনিয়োগের কথা যখন মাথায় আসে তখন কি এমন মনে হয় যে ঠিক কোথা থেকে শুরু করা উচিত? অনেকেই কিন্তু একটা ভুল করে বসেন। তারা ভুলক্রমে বিনিয়োগ করে লাভের বদলে উল্টো লোকসানের শিকার হন। তো চলুন আজ আমরা বিনিয়োগের সেই একদম সঠিক ক্রমটা ধাপে ধাপে জেনে নিই। এটা জানলে সাধারণ ভুলগুলো এড়িয়ে চলা অনেক সহজ হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই ঘুরপাক খায়। বেশ আশা নিয়ে হয়তো সঞ্চয় বা বিনিয়োগ শুরু করা হলো, কিন্তু মাস শেষে দেখা যায় হিসাব আর মিলছে না। মনে হয় কিছুই যেন এগোচ্ছে না। এই যে একটা হতাশা, এর পেছনে কিন্তু খুব সাধারণ একটা কারণ লুকিয়ে আছে। বিষয়টা আসলে ঠিক এই ছবির মতোই। ধরুন কারো আর্থিক জীবনে একটা বড় ফুটো আছে, যেমন ধরেন অনেক বেশি সুদে ঋণ নেওয়া আছে বা কোনো জরুরি তহবিলই নেই। তাহলে সেই জীবনে যতই টাকা জমানো হোক না কেন, তা তো ওই ফুটো দিয়ে বেরিয়ে যাবেই। তাই স্মার্টলি বিনিয়োগ করার আগে এই ফুটোগুলো বন্ধ করাই হলো সবচেয়ে জরুরি কাজ। এই পুরো আলোচনা থেকে বিনিয়োগের একটা পরিষ্কার রোডম্যাপ পাওয়া যাবে। আমরা প্রথমে দেখব সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়, আর তারপর ধাপে ধাপে একটা মজবুত আর্থিক ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করব। বেশিরভাগ মানুষ যে ভুলটা করেন তা হল নিজের আর্থিক ভিত্তিটাকেই মজবুত না করে সরাসরি শেয়ার বাজার বা অন্য কোনো আকর্ষণীয় বিনিয়োগের দিকে ছুটে যান। ব্যাপারটা অনেকটা, জানেন তো, বাড়ির প্রথম তলার পিলার না দিয়েই ছাদে ঢালাই দেওয়ার পরিকল্পনার মতো। এই স্লাইডের ছবিটা কিন্তু বিষয়টা দারুণভাবে ফুটিয়ে তুলেছে, তাই না? একবার ভাবুন তো, ঘরে চাল ফুরিয়ে গেছে, অথচ চিন্তা চলছে গাড়ি কেনার। ব্যাপারটা যেমন অযৌক্তিক শোনায়, ঠিক তেমনি জরুরি তহবিল না রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করাটাও কিন্তু একই রকম। মনে রাখতে হবে, আর্থিক জগতেও নিয়মটা একই, আগে ভিত্তি, তারপর বিলাসিতা। তাহলে এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? সমাধান হলো একটা মজবুত ভিত্তি তৈরি করা। এমন দুটো ধাপ আছে যা প্রায়ই মানুষজন এড়িয়ে যান, কিন্তু এগুলো ছাড়া সফলভাবে বিনিয়োগ করা প্রায় অসম্ভব। চলুন দেখে নেওয়া যাক কি সেই ধাপগুলো। বিনিয়োগের জগতে পা রাখার আগে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্মটাই হলো একটা জরুরি তহবিল। একবার ভাবুন, হঠাৎ চাকরি চলে গেলে বা পরিবারে কারো জরুরি চিকিৎসার দরকার হলে কি হবে? এই তহবিলটাই কিন্তু তখন অন্যের কাছে হাত পাতা বা কষ্টের জমানো বিনিয়োগ ভেঙে ফেলার মতো পরিস্থিতি থেকে বাঁচাবে। শুরুটা ছোট করেই করা যায়, 10 থেকে 50,000 টাকা জমিয়ে। এরপর চূড়ান্ত লক্ষ্য হবে 3 থেকে 6 মাসের জীবনযাত্রার খরচ জমানো। ভিত্তি তৈরির দ্বিতীয় ধাপ হল ঋণ মুক্তি। বিশেষ করে ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোনের মতো যে ঋণগুলোর উপর অনেক বেশি সুদ দিতে হয়, সেগুলো থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হওয়াটা অপরিহার্য। আচ্ছা, এই স্লাইডের বিষয়টা কিন্তু খুব মজার। এটা একটা সরল গণিত। ধরুন কারো ক্রেডিট কার্ডে 15% সুদ দিতে হচ্ছে, আর তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করে বছরে 12% লাভ করার আশা করছেন। তাহলে দিন শেষে লাভ ক্ষতির চূড়ান্ত হিসাবটা কি দাঁড়ায়? ফলাফল সরাসরি 3% লোকসান। এখানেই কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে। তার মানে উচ্চ সুদের ঋণ শোধ করাটা আসলে ঝুঁকি ছাড়াই একটা নিশ্চিত লাভ করার মতো ব্যাপার। কারণ যে 15% সুদ পকেট থেকে বেরিয়ে যেত, সেটাই এখন থেকে সঞ্চয়। বেশ, আর্থিক ভিত্তি তো মজবুত হলো। এবার এমন কিছু দিকে নজর দেয়া যাক যেখানে রিটার্ন প্রায় নিশ্চিত এবং ঝুঁকিও অনেক কম। আর হ্যাঁ, এখানে কিছু ফ্রি মানি পাওয়ারও সুযোগ আছে। বাংলাদেশের বেশিরভাগ চাকরিতেই কিন্তু প্রভিডেন্ট ফান্ডের সুবিধা থাকে, যেখানে একজন চাকরিজীবী যা জমান তার কোম্পানিও ঠিক ততটাই বা কাছাকাছি একটা অঙ্ক জমা করে দেয়। ভাবুন তো একবার, এটা তো প্রায় বিনামূল্যে টাকা পাওয়ার মতো একটা ব্যাপার। এই সুযোগটা হাতছাড়া করা মানে কিন্তু নিজেরই লোকসান করা। এরপর নজর দেওয়া উচিত ডিপিএস বা সঞ্চয়পত্রের মতো নিরাপদ জায়গায়। ডিপিএস অর্থাৎ ডিপোজিট পেনশন স্কিম প্রতি মাসে নিয়ম করে টাকা জমাতে সাহায্য করে, একটা শৃঙ্খলা তৈরি হয়। আর সঞ্চয়পত্র তো সরকার নিজেই সুরক্ষিত রাখে, তাই এখানে ঝুঁকি প্রায় শূন্য। এই দুটো জিনিসই কিন্তু মনে একটা শান্তি এনে দেয়। দারুণ! এতক্ষণে আমাদের ভিত্তি তৈরি এবং নিরাপদ বিনিয়োগের কাজ শেষ। এবার আমরা সেই ধাপে যাব যেটা নিয়ে সবার মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ থাকে, অর্থাৎ বাজারে বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে সম্পদ কিভাবে বাড়ানো যায়। এই ধাপের মূল মন্ত্র হল ডাইভার্সিফিকেশন, মানে সব ডিম এক ঝুড়িতে না রাখা। যেমনটা স্লাইডে দেখা যাচ্ছে, বিনিয়োগের পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড, ভালো কোম্পানির শেয়ার, সঞ্চয়পত্র এবং বন্ডের একটা মিশ্রণ থাকতে পারে। এভাবে টাকাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিলে কোনো একটা খাতে লোকসান হলেও অন্যগুলো দিয়ে তা পুষিয়ে নেওয়া যায়। ফলে ঝুঁকিটা অনেক কমে আসে। আগের সবগুলো ধাপ সঠিকভাবে শেষ করার পর যদি অতিরিক্ত অর্থ এবং ঝুঁকি নেওয়ার মতো মানসিকতা থাকে, তবে কেবল রিয়েল এস্টেট বা ক্রিপ্টোকারেন্সির মতো উচ্চ ঝুঁকির বিকল্পগুলো নিয়ে ভাবা যেতে পারে। তবে একটা কথা মনে রাখা খুব জরুরি, এখানে কেবল সেই অর্থই বিনিয়োগ করা উচিত যেটা হারালেও রাতের ঘুম হারাম হবে না। এতক্ষণ তো আমরা অনেকগুলো ধাপ নিয়ে কথা বললাম। চলুন
এবার পুরো যাত্রাপথটা একবার এক নজরে দেখে নিই। মনে রাখতে হবে এই ক্রমটা ঠিকঠাকভাবে অনুসরণ করাই হল আর্থিক শৃঙ্খলার আসল চাবিকাঠি। সুতরাং সবচেয়ে জরুরি হল এই ক্রমটা মাথায় গেঁথে ফেলা। প্রথমে জরুরি তহবিল, তারপর উচ্চ সুদের ঋণ শোধ, এরপরে চাকরির ফ্রি মানি আর নিরাপদ সঞ্চয় নিশ্চিত করে তবেই মিউচুয়াল ফান্ড বা স্টকের মতো সম্পদ বৃদ্ধির পথে এগোনো উচিত। একটা কথা সবসময় মনে রাখতে হবে, বিনিয়োগ কোনো 100 মিটারের দৌড় নয়, এটা একটা ম্যারাথন। এখানে ধৈর্য আর শৃঙ্খলা এই দুটো গুণই সবচেয়ে বড়। তাড়াহুড়ো করে লাভ করতে গেলে প্রায়শই লোকসান হয়, আর তখন আর্থিক স্বাধীনতার স্বপ্নটা কেবল স্বপ্নই থেকে যায়। এই পুরো আলোচনার পর এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময়, নিজেকে প্রশ্ন করার সময়, আমি এখন এই পথের ঠিক কোন ধাপে আছি, আমার পরবর্তী পদক্ষেপটা কী হবে? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে পারলেই কিন্তু আর্থিক স্বাধীনতার পথে আসল যাত্রাটা শুরু হয়ে যাবে।